দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার মেয়েরা, তোমরা অনলাইনে যে ক্লাস করছো তার ধারাবাহিকতায় আমরা রিভিশন ক্লাস শুরু করেছি। তো তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের যে রিভিশন ক্লাসটা শুরু করেছিলাম সেটা ছিল আর্থিক বিবরণী। তো রিভিশন ক্লাসে আগের দুইটি ক্লাসই তোমাদের সাথে আর্থিক বিবরণীর দুটি শখ নিয়ে আমি কথা বলেছি। একটি ছিল যে বহুধাপ পদ্ধতির বিশদ আয় বিবরণী, আর একটি ছিল এক ধাপ পদ্ধতির বিশদ আয় বিবরণী, অর্থাৎ মাল্টি স্টেপ মেথড অ্যান্ড সিঙ্গেল স্টেপ মেথড ইনকাম স্টেটমেন্ট। সাথে সংরক্ষিত আয় বিবরণী কিভাবে করতে হবে সেটা তোমাদের সাথে আলোচনা করেছি। সংরক্ষিত আয় বিবরণী, সেই সাথে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে করতে হবে সেটাও তোমাদের সাথে কথা বলেছি। তো আমার বিশ্বাস তোমরা যদি সবগুলা বাসায় এছাড়া ভালো করে পড়ে থেকে থাকো তাহলে তোমাদের জন্য অঙ্ক করা সহজ হবে। কারণ যেহেতু এটা রিভিশন ক্লাস, এর আগে তোমরা অঙ্ক করেছো, এখন শুধু রিভিশন দিবা। তো তোমাদেরকে আমি বলবো, তোমাদের বইয়ের শেষ অংশে বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে 15 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত, তো এই সবগুলো প্রশ্ন যদি তোমরা বাসায় বসে সলভ করতে পারো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপারের বেলায়, তাহলে আমার বিশ্বাস যে তোমাদের আর্থিক বিবরণীর প্রবলেম সলভ হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা আর্থিক বিবরণী মিলাতে পারবা। আমি ক্লাসে বারবার তোমাদের আমি বলেছি যে আর্থিক বিবরণী খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ আর্থিক বিবরণী 20 নম্বরের অঙ্ক এসে থাকে। তোমরা জানো যে সৃজনশীলে যতগুলো প্রশ্ন হয় 10 নম্বর করে। তো ক বিভাগে দুইটা প্রশ্ন থাকে, সেটা হলো আর্থিক বিবরণী, এবং এই দুইটা উত্তর করা বাধ্যতামূলক থাকে, যার কোনো অপশন থাকে না, বিকল্প থাকে না। সেটা যেমন ফার্স্ট পেপারেও ক বিভাগে দুইটা আর্থিক বিবরণী, খ বিভাগেও দুইটা আর্থিক বিবরণী। তাহলে ক বিভাগও 20 নম্বর, খ বিভাগও 20 নম্বর, মোট 40 নম্বরের আর্থিক বিবরণী থাকে। তো তুমি তো অনুমান করে দেখো যে 60 নম্বর 120 নম্বরের সৃজনশীল পরীক্ষা হয়, সে 120 নম্বরের মধ্যে 40 নম্বরই হচ্ছে আর্থিক বিবরণী। প্রথম পেপারে 10টি অধ্যায়, দ্বিতীয় পত্রে 10টি অধ্যায়, মোট 20টি অধ্যায়। 20টি অধ্যায়ের মধ্যে 2টি অধ্যায়, অর্থাৎ 2টি মানে একটি অধ্যায় আর্থিক বিবরণী। ফার্স্ট পেপারও আর্থিক বিবরণী, সেকেন্ড পেপারও কোম্পানির চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী যেটাকে বলা হয়। এই 2টি অধ্যায় থেকে তোমার 4টি অঙ্ক থাকবে 40 নম্বরের। তুই চিন্তা করে দেখো এটা কত গুরুত্বপূর্ণ। আর বাকি 18টি অধ্যায় থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 80 নম্বর, অর্থাৎ 120 নম্বরের মধ্যে 80 নম্বর থাকবে 18 অধ্যায়, আর 40 নম্বরে থাকবে এই 2 অধ্যায়। আর পুরা এই 18 অধ্যায়ের সারাংশই কিন্তু 18 অধ্যায়ের যে রেজাল্ট, 18 অধ্যায়ের কাজ করার যে মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে এই আর্থিক বিবরণী প্রস্তুত করা। তো অতএব কারণে তোমরা যারা আর্থিক বিবরণী ভালো পারবা তারাই অ্যাকাউন্টিং ভালো পারো বলে বোঝা যাবে। আর যারা আর্থিক বিবরণী পারবা না তাদের কিন্তু অ্যাকাউন্টিং এর সার্থকতা আসবে না। অ্যাকাউন্টিং করে যে খুব ভালো কিছু করতে পারবো তা কিন্তু হবে না। তোমাকে আর্থিক বিবরণী করতে পারতে হবে। কারণ আর্থিক বিবরণীর মাধ্যমেই কিন্তু হিসাব বিজ্ঞানের যে মূল উদ্দেশ্য, কারবারের যে মুখ্য উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে কারবারের লেনদেন সমূহ লিপিবদ্ধ করে সঠিক আর্থিক ফলাফল প্রকাশ করা, আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল প্রকাশ করা। আর কারবারের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। কারবারের সেই মুনাফা অর্জন হইলো কি হইলো না, কি পরিমাণ মুনাফা অর্জন হইলো, কি পরিমাণ সম্পদ আছে কারবারের মধ্যে, কি পরিমাণ দায় রয়েছে, কি পরিমাণ মালিকের পাওনা রয়েছে, এই সব কিছু জানা যায় কিন্তু আর্থিক বিবরণীর মাধ্যমে। অতএব আর্থিক বিবরণী যে যত সঠিক হবে, কারবারের স্থায়িত্ব, কারবারের সফলতা তত সুনিশ্চিত হবে। আর্থিক বিবরণী ভুল করে এখানে গবাক্ষসজ্জার আশ্রয় নিয়ে, অর্থাৎ ফুলিয়ে ফাঁপিয়ে বেশি মুনাফা দেখিয়ে আর্থিক বিবরণী তৈরি করলে সেই কারবার কিন্তু টিকবে না, টিকে থাকতে পারবে না। হ্যাঁ, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সঠিকভাবে হিসাব লিপিবদ্ধ করা,
সঠিকভাবে আর্থিক ফলাফল নির্ণয় করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কাজটি একজন হিসাববিদ হিসেবে তোমাকে করতে পারতে হবে। এই জন্য আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি, বারবার বলছি যে তোমরা আর্থিক বিবরণীগুলো ভালো করে করবা। রেওয়া মিল সমন্বয়ে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই 3টা ধাপ, এবং সাথে মালিকের সত্য বিবরণী, এই ধাপগুলো ভালো করে যদি করতে পারো তাহলে তোমার 40 নম্বর একদিকে নিশ্চিত হবে, আরেকদিকে তোমার ভালো অ্যাকাউন্টিং জানা হবে। আর এই কাজ করার জন্য তোমরা অবশ্যই বাসায় বসে বসে অলস সময় না কাটিয়ে অন্তত প্রতিদিন, যেহেতু এখন রিভিশন চলছে তাই বলছি, প্রতিদিন কমপক্ষে ফার্স্ট পেপার থেকে একটা আর্থিক বিবরণী, সেকেন্ড পেপার থেকে একটা আর্থিক বিবরণী, 2 পেপার থেকে 2টা আর্থিক বিবরণী করবা। আর্থিক বিবরণী 2টা করে তারপরে অন্য অধ্যায় থেকে তুমি যে কোনো একটা অধ্যায় থেকে একটা করে করো, এইভাবে রিভিশন দিতে থাকো। তাহলে দেখবা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যদি এইভাবে 1 মাস 2 মাস পড়াশোনা করো, তোমার কোনো বইয়ের পড়াই বাকি থাকবে না। এখন রোজার মাস প্রায় শেষ পর্যায়ে, শেষের দিকে চলে আসছে, সামনে ঈদ করবা। দেখো তোমাদের হাতে কিন্তু পর্যাপ্ত সময় ছিল বাসায় বসে পড়াশোনা করার। যে যতটুকু ভালোভাবে কাজে লাগিয়েছো সেই ততটা সফলতা পাবে। যেমন আজকে যেমন ক্লাস তোমাদের হওয়ার কথা ছিল বা ক্লাস হচ্ছে, বাট তোমরা এখনো ক্লাসে কেউ প্রেজেন্ট হওনি, উপস্থিত হওনি। তো এভাবে চলতে থাকলে নিশ্চয়ই তোমাদের ক্লাস কর্তৃপক্ষ অফ করে দিবে, যেহেতু মেয়েরা ক্লাস করে না বা ক্লাসে আসা প্রয়োজন মনে করে না, সুতরাং তাদের জন্য রুটিনে ক্লাস রেখে তো কোনো লাভ নেই। তো তোমাদের ক্লাসগুলো দেখা যাবে অফ করে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের ফাইনালি বাসায় বসে পড়তে হবে, নিজে নিজেই পড়তে হবে। হ্যাঁ, পড়তে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ো, বিশেষ করে অ্যাকাউন্ট থেকে যদি তোমার কোনো সমস্যা হয়, যে অঙ্ক করতে পারো না, মিলাতে পারছো না, তাহলে তুমি এই ক্লাস টাইম বাদে যখন অন্য সময়ে যখন তুমি অঙ্ক করবা, তখন আমাদেরকে বা আমাকে ফোন দিবা, ফোন দিয়ে জেনে নিবা। আর যখন কলেজ খুলে যাবে, কলেজে এসেও কোনো প্রবলেম থাকলে সলভ করে নিয়ে যেতে পারবা। আর কলেজ না খোলা পর্যন্ত ফোন করে তোমার প্রবলেম যেখানে, যে কোনো অধ্যায়ে, যে কোনো অঙ্কের মধ্যে অ্যাকাউন্টিং এর, তুমি আমাকে ফোন দিবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমার সেই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো দেখো আজকে আমি এখানে একটা রেওয়া মিল রেডি করেছিলাম তোমাদেরকে বুঝাবো বলে। তারপরেও যেহেতু তোমরা ক্লাসে নেই, আমি একটা রেওয়া মিল তোমাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি ক্লাসে। এটা আমাদের গ্রুপে এবং ইউটিউবে আমি আপলোড করে দেবো। তোমরা এটার ভিত্তিতে একটা অঙ্ক করার চেষ্টা করবে। দেখো এখানে লেখা আছে নগদ তহবিল। নগদ তহবিল এটা চলতি সম্পদ, তোমরা সবাই জানো। আসবাবপত্র এটা হচ্ছে স্থায়ী সম্পদ। অগ্রিম বীমা এটা চলতি সম্পদ। সাপ্লাইজ, সাপ্লাইজ হচ্ছে চলতি সম্পদ। অর্থাৎ সাপ্লাইজ হচ্ছে কারবারে যে ছোটখাটো যে খরচগুলো হয়ে থাকে, যেগুলো আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মনিহারি নামে লিখে থাকি, যেমন খাতা কলম কাগজ পেন্সিল বই, যেগুলো কারবারের মধ্যে সাধারণত প্রয়োজন হয়ে থাকে, হ্যাঁ, স্টেপলার, এই সমস্ত ছোটখাটো ব্যবহৃত জিনিসগুলোকে বলা হয় সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ। এই অফিস সাপ্লাইজের যতক্ষণ পর্যন্ত ব্যবহার না হবে ততক্ষণ পর্যন্ত সম্পদ হিসেবে থাকবে। আর যখন এটা ব্যবহার হয়ে যাবে, এটা কাজে লাগিয়ে ফেলবো, তখন যতটুকু কাজে লাগবে সেটাকে বলা হবে অফিস সাপ্লাইজ খরচ। সেটাকে আমরা ব্যয় হিসেবে দেখাবো, সেটাকে অফিস সাপ্লাইজ খরচ নামে ব্যয় হিসেবে দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে এটাকে বিপরীত সম্পদ বলা হয়, মানে সম্পদের বিপরীতে যে অপচয় সঞ্চিতি বা অপচয় সঞ্চয় হতে থাকে, একটা সম্পদের বিপরীতে আরেকটা বিপরীত সম্পদ মানে প্রস্তুত হতে থাকে। ওই সম্পদের হিসাবকাল শেষে, মানে মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আয়ুষ্কাল শেষ হওয়ার পরে নতুন সম্পদ প্রতিস্থাপনের লক্ষ্যে, নতুন সম্পদকে রিপ্লেস করার লক্ষ্যে এই পুঞ্জীভূত অপচয় নামে একটা ফান্ড তৈরি করা হয়। যেটা, যে ফান্ডের উৎস কারবার নিজেই, কারবার থেকে অবচয় নামে ব্যয় দেখিয়ে দেখিয়ে আমরা একটা ফান্ড সৃষ্টি করি, যে ফান্ড দিয়ে ওই স্থায়ী সম্পদটাকে পুনরায় আবার প্রতিস্থাপন করা হবে, নতুন করে সংস্থাপন করা হবে, নতুন করে কিনা হবে। এটাকে বিপরীত সম্পদ বলা হয়। মূলধন, মালিকানা সত্ত্ব। এরপর সেবা আয়। সেবা আয় হচ্ছে এই কারবারের জন্য, সেবামূলক প্রতিষ্ঠানের জন্য একটা মূল আয়, সেবা আয়। তো আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে যখনই দেওয়া মিলে দেখবা সেবা আয় লেখা আছে, তখন তো বুঝতে হবে এটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক।
এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক নয়। আর সেবা আয় লেখা থাকলে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক হইলে সেটা হবে সিঙ্গেল স্টেপ মেথড, অর্থাৎ এক ধাপ পদ্ধতির বিশদ আয় বিবরণের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে। কি পদ্ধতি? এক ধাপ পদ্ধতি। এরপরে আছে প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, বেতন খরচ, অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় হচ্ছে যে সেবা না দিয়ে কোনো ক্লায়েন্টের কাছ থেকে বা কোনো মক্কেলের কাছ থেকে, কোনো গ্রাহকের কাছ থেকে টাকা যদি অগ্রিম নেওয়া হয় সেবা প্রদানের চুক্তিতে বা সেবা দেওয়ার শর্তে, সেবা দেইনি, সেবা দিতে হবে বা সেবা দিব, এই শর্তে যদি টাকা অ্যাডভান্স দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অনুপার্জিত সেবা আয়। আর সেবা না দেওয়া পর্যন্ত এই অনুপার্জিত সেবা আয় প্রতিষ্ঠানের কাছে দায় হিসেবে থাকবে, মানে দায় হিসেবে বিবেচিত হবে। যখনই সেবাটা দিয়ে দেওয়া হবে, সেবাটা দিয়ে দিব আমরা, সেবাটা দিয়ে দিলে এই অনুপার্জিত সেবা আয়টা তখন আয় হয়ে যাবে। এটা এভাবে সমন্বয়ে লেখা থাকতে পারে যে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক, বা অনুপার্জিত সেবা আয়ের সম্পূর্ণ অংশ, বা অনুপার্জিত সেবা আয়ের 4/1 অংশ মেয়াদ উত্তীর্ণ হলো, মেয়াদ অতিক্রান্ত হলো, বা মেয়াদ নিঃশেষ হলো। অতিক্রান্ত হয়ে যাওয়া, মেয়াদ পূর্তি হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, এই শব্দগুলো সমার্থক শব্দ, মানে একই অর্থে ব্যবহৃত হয়। তোমরা অনেক সময় সমন্বয়ে পাইবা অনিশ্চিত বীমা সালামি বা অনিশ্চিত অগ্রিম বীমা। হ্যাঁ, অনিশ্চিত বলতে অগ্রিম বীমার যে অংশ এখনো অগ্রিম রয়েছে এটাকে অনিশ্চিত বলা হয়। ঠিক অনুপযোজিত সেবায়ের বেলায় যে অংশ অনুপযোজিত সেবায়ের অর্জিত হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ অতিক্রান্ত হয়েছে। মেয়াদ অতিক্রান্ত আর অনতিক্রান্ত, অনুপার্জিত মানে হচ্ছে অনতিক্রান্ত, আর অতিক্রান্ত মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া, মেয়াদ পূর্তি হয়ে যাওয়া, মেয়াদ পার হয়ে যাওয়া। তো যদি এরকম কথা বলা থাকে, এখানে লেখা আছে অনুপার্জিত সেবা আয় 15,000 টাকা। ধরো সমন্বয়ে বলে দিল অনুপার্জিত সেবা আয়ের অনতিক্রান্ত বা লেখা অনতিক্রান্ত সেবা আয়ের পরিমাণ 5,000 টাকা, অনতিক্রান্ত সেবা আয়ের পরিমাণ 5,000 টাকা। যেহেতু রেওয়া মিলে অনতিক্রান্ত সেবা আয় আছে 15,000 টাকা, আর সমন্বয় বলে দিল অনতিক্রান্ত সেবা আয়ের পরিমাণ 5,000 টাকা, তখন তোমাকে বুঝতে হবে যে বাকি 10,000 টাকা মেয়াদ অতিক্রান্ত হয়েছে, মেয়াদ পূর্তি হয়েছে, মেয়াদ পার হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এটা খরচ হয়ে গেছে, আয় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা 15,000 টাকার মধ্যে 10,000 টাকাকে আয় দেখাবো, আর 5,000 টাকাকে দায় হিসেবে দেখাবো, যেটা এখনো অনতিক্রান্ত রয়েছে, এখনো এটা অনুপার্জিত রয়েছে, এখনো অগ্রিম সেবা আয় হিসাবেই রয়েছে। এরকম অংশটুকুকে আমরা কোথায় দেখাবো? দায় হিসাবে। কারণ তোমরা জানো যে যেটুকু অনুপার্জিত সেবা সেটা দায়, আর দায়কে লিখতে হয় আর্থিক অবস্থার বিবরণী দিয়ে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। যেটা বলছিলাম একটু আগে, অনিশ্চিত বীমা সালামি। যদি রেওয়া মিলে লেখা থাকে অগ্রিম বীমা, রেওয়া মিলে অগ্রিম বীমা লেখা থাকলে অগ্রিম বীমার আরেক শব্দ হচ্ছে অনিশ্চিত বীমা। যে বীমা এখনো কি হয় নাই, নিঃশেষ হয় নাই, শেষ হয় নাই, অগ্রিম রয়েছে, তাকে অ্যাডভান্স দেওয়া হয়েছে। তো এখানে যেমন এই অঙ্কে অগ্রিম বীমা আছে, দেখো একটু যে অগ্রিম বীমা আছে 8,000 টাকা। তো যেহেতু রেওয়া মিলে অগ্রিম বীমা আছে 8,000 টাকা, সমানও যদি বলে দেয় যে অনিশ্চিত বীমার পরিমাণ 3,000 টাকা, অনিশ্চিত বীমার পরিমাণ 3,000 টাকা, এ কথার অর্থ হচ্ছে যে আমার কারবারের অনিশ্চিত বীমা মানে অগ্রিম বীমা ছিল 8,000 টাকা, তার মানে এখন অনিশ্চিত বীমা 3,000 টাকা রয়েছে, আর বাকি 5,000 টাকা বীমা নিঃশেষ হয়ে গেছে, মেয়াদ পূর্তি হয়ে গেছে, মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ, মেয়াদ অতিক্রান্ত অনিশ্চিত অগ্রিম বীমা যদি অনিশ্চিত বীমা মানে হচ্ছে অগ্রিম বীমা, আর অগ্রিম বীমা মানে চলতি সম্পদ। চলতি সম্পদ যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, যখন মেয়াদ পূর্তি হয়ে যায় তখন সে
মেয়েরা তোমরা যদি আমার কথা বুঝে থাকো, আমি যে কথা বলছিলাম যে অনিশ্চিত বিমা সালামি যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয়নি এটুকু এখনো অগ্রিম হিসেবে থাকবে, মানে সম্পদ হিসেবে থাকবে। আর যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ পূর্তি হয়ে গেছে, সেটাকে খরচ হিসেবে লিখবো, আমরা বিমা খরচ নামে লিখবো। হ্যালো, হ্যালো। হ্যাঁ মেয়েরা, শুনতে পাচ্ছ আমার কথা? তো বিমার কথা বলেছি, অগ্রিম বিমার কথা বলেছি, যে অগ্রিম বিমা তোমাদের কিভাবে তোমরা হিসাবভুক্ত করবা। হ্যাঁ, তো অগ্রিম বিমা, তাহলে আবারও বলছি, যেটুকু তোমার নিঃশেষ হয়ে যাবে বা মেয়াদ উত্তীর্ণ হবে সেটা খরচ দেখাবা, আর যেটা এখনো নিঃশেষ হয়নি সেটাকে তোমরা অগ্রিম বীমা হিসেবে সম্পদ পাশে লিখতে হবে। এবার আমি বলছি উপযোগ খরচ। উপযোগ খরচ হচ্ছে যেটাকে বলা হয় ইউটিলিটি কস্ট, যেমন কারবারের পানি বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোকে বলা হয় উপযোগ খরচ। এগুলোকে বলা হয় উপযোগ খরচ। উপযোগ খরচকে আমরা খরচ হিসেবে লিখবো। হ্যাঁ, প্রদেয় হিসাব, এটা হচ্ছে চলতি দায়, 10% প্রদেয় নোট। এই 10% শব্দটা এখানে যে ব্যবহার করা হয়েছে, এই পার্সেন্ট হচ্ছে সুদের হার। অর্থাৎ প্রদেয় নোটটার যে সুদ দিতে হবে সেটা হচ্ছে 10% হিসাবে। তো যেহেতু এখানে প্রদেয় নোটের কোনো মেয়াদ উল্লেখ করা নেই, এটা কয় মাস মেয়াদি, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 মাস, 2 মাস, এরকম উল্লেখ করা নেই। তো এই দায়টার আমরা 10% হিসেবে যে সুদ আসে, সম্পূর্ণ সুদটাই আমরা ব্যয় হিসেবে দেখাবো। উত্তোলন, এটা মালিকানা সত্ত্ব, তোমরা জানো যে এটা মূলধন থেকে মাইনাস করতে হয়। ভাড়া খরচ, এটা এটা একটা ব্যয়। তো গোটা রেওয়া মিলটার মধ্যে কোথাও কিন্তু পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এই শব্দটা ব্যবহার করা হয়নি, যেহেতু এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নয়, এটা সেবামূলক প্রতিষ্ঠান। আর তোমরা জানো সেবামূলক প্রতিষ্ঠান হইলেই যে বিশদ আয় বিবরণী করতে হবে সেটা হচ্ছে এক ধাপ পদ্ধতির বিশদ আয় বিবরণী। এক ধাপ পদ্ধতির বিশদ আয় বিবরণী, ঠিক আছে? অতএব আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে অনেক সময় যদি প্রশ্নে উল্লেখ করা নাও থাকে, রেওয়া মিল দেখে বোঝা যাবে যে এটা কি এক ধাপ পদ্ধতির হবে না বহু ধাপ পদ্ধতির হবে। তো যেহেতু এখানে সেবা আয় আছে এবং অন্যান্য যা আয় ব্যয়গুলো রয়েছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এখানে পণ্য ক্রয় এবং পণ্য বিক্রির কথা উল্লেখ করা নেই, যেহেতু এখানে পণ্য ক্রয়, পণ্য বিক্রয় করার কথা উল্লেখ করা নেই, অতএব এটা এক ধাপ পদ্ধতির বিশদ আয় বিবরণী করতে হবে। এভাবে তোমরা রেওয়া মিল দেখে বুঝতে পারবা যে এটা এক ধাপ পদ্ধতির হবে নাকি বহু ধাপ পদ্ধতির হবে। তো সেই সাথে আমি তোমাদেরকে যদি আহ, এখানে কতগুলো সমন্বয়ে দেখাই, সেই যে সমন্বয়গুলোর আলোকে তোমরা এই অঙ্কটা করবা। তোমরা এই রেওয়া মিলটা সাথে রেওয়া মিলের সাথে কতগুলো সমন্বয় তোমরা এখানে অ্যাড করে নিবা। যে সমন্বয়ের আলোকে তোমরা অঙ্কটা করবা সেটা হচ্ছে, তোমরা দেখো তোমাদের বইয়ের 800 পৃষ্ঠার সৃজনশীল উদাহরণ 9, সেই 9-এর দেখো এখান থেকে কতগুলো সমন্বয় আমি তোমাদের দেখাচ্ছি। রেওয়া মিল প্লাস এই সমন্বয়গুলোর আলোকে, সমন্বয়গুলোর আলোকে করণীয়
আমি যদি তোমাদেরকে বলে দিই তাহলে সমন্বয়গুলো সেরকম যে 1 নম্বর সমন্বয় তোমরা খাতায় লিখে নিতে পারো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, 1 নম্বর সমন্বয়। সেবা প্রদান করা হয়েছে কিন্তু এর বিল এখনো পাওয়া যায়নি, সেটি হচ্ছে 10,000 টাকা। 1 নম্বর সমন্বয়, সেবা প্রদান করা হয়েছে কিন্তু এর বিল এখনো পাওয়া যায়নি, 10,000 টাকা। তোমরা যদি ক্লাসে উপস্থিত থাকতে আমি কিন্তু তোমাদের বলে বলে অঙ্কটা করে দিতাম, তাহলে সুন্দর হতো। যেহেতু তোমরা ক্লাসে উপস্থিত হওনি, এই জন্যই কিন্তু আমাকে বই দেখিয়ে দিতে হচ্ছে আর তোমাদের মুখে বলে দেওয়া লাগছে। তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকলে কিন্তু আমি বলতাম আর অঙ্কটা করে দিতাম, তখন তোমাদের জন্য ইজি হয়ে যেত। তো যেহেতু তোমরা ক্লাসে কেউ প্রেজেন্ট হওনি, সেহেতু তোমাদের হয়তো করতে একটু কষ্ট হতে পারে, প্রবলেম হতে পারে। তারপরে বলে রাখছি তোমাদের বইয়ের পেজ নাম্বার আছে 800, সৃজনশীল উদাহরণ 9। এই 9 নাম্বার উদাহরণে তোমরা এই অঙ্কটা পাবে। তোমরা সেখান থেকে সমন্বয়গুলো দেখে নিতে পারবে। সমন্বয়গুলো দেখে আর রেওয়া মিলের আলোকে তখন তোমরা এখান থেকে বিশেষ একটা বিষয় আয় বিবরণী করবা, মালিকানা সত্য করবা এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবা। 3টা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দিবা। প্রথমত করবা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে সলভ করার চেষ্টা করবা। যারা বই থেকে খুঁজে পাবে না তারা আমার কথাগুলো শুনে নিবা। যে 1 নম্বর সমন্বয় বলছি, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, 10,000 টাকা। 2, সাপ্লাইজ মজুদ রয়েছে 3,000 টাকা। দেখো রেওয়া মিলে সাপ্লাইজ আছে 6,000 টাকা, রেওয়া মিলে সাপ্লাইজ আছে 6,000 টাকা। যেহেতু বলা আছে যে সাপ্লাইজ মজুদ আছে 3,000 টাকা, তার মানে 6,000-এর মধ্যে 3,000 মজুদ রয়েছে আর বাকি 3,000 নিশ্চয়ই কি খরচ হয়ে গেছে, বাকি 3,000 খরচ হয়ে গেছে। সাপ্লাইজ খরচ লিখতে হবে 3,000 টাকা। 3 নম্বর সমন্বয়, প্রতি মাসে বীমা খরচ অতিক্রান্ত হয়েছে 500 টাকা। প্রতি মাসে বীমা খরচ অতিক্রান্ত হয়েছে 500 টাকা। এই বিষয়গুলো কিন্তু তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকলে তোমাদের জন্য খুব সহজ হতো। যেহেতু অঙ্ক করি আমরা 1 বছরের আর বীমা খরচ মাসে অতিক্রান্ত হয় 500, তাহলে বছরে 500 করে 12 মাসে হবে 6,000। তাহলে অগ্রিম বীমা রেওয়া মিলে আছে 8,000 টাকা। এর মধ্যে 6,000 টাকা অতিক্রান্ত হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে অগ্রিম বীমার মধ্যে 6,000 টাকা বীমা খরচ হয়ে গেছে আর 2,000 টাকা অগ্রিম রয়েছে এখনো। তো 8,000 টাকার মধ্যে তোমাকে খরচ লিখতে হবে 6,000 টাকা, বীমা খরচ 6,000, আর বাকি 2,000 টাকা অগ্রিম বীমা নামে চলতি সম্পদ পাশে লিখতে হবে। অনুপার্জিত আয় অর্জিত হয়েছে 10,000 টাকা। রেওয়া মিলে অনুপার্জিত আয় আছে 15,000 টাকা। এর মধ্যে 10,000 টাকা অর্জন হয়ে গেছে, মানে আয় হয়ে গেছে, আর বাকি 5,000 এখনো অনুপার্জিত রয়ে গেছে। একটু আগে এটা বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তা তোমরা এই অনুপার্জিত আয়টুকু, অনুপার্জিত যে আয়ের যেটুকু অনুপার্জিত আছে এখনো এটা দায় দেখাবো, আর অনুপার্জিত আয়ের যে অংশ আয় হয়ে গেছে সেটা সেবা আয়ের সাথে যোগ করে ফেলতে হবে, লিখতে হবে অর্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশ বা অর্জিত সেবা আয় 10,000 টাকা যোগ করে দিবা সেবা আয়ের সাথে। আর সর্বশেষ সমন্বয় হচ্ছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। যে আসবাবপত্র এখানে রয়েছে 70,000 টাকা, তার 10% 7,000 টাকা অবচয় হয়, সেটাকে তোমরা ব্যয় হিসেবে দেখাবা। তো এটা এক ধাপ পদ্ধতির অঙ্ক হিসেবে এটাকে ওই পরিচালন, অপরিচালন, প্রত্যক্ষ পরোক্ষ এইভাবে ডিটেলস ভাগ করা হয় না। সরাসরি সমস্ত আয়গুলো একলগে যোগ করা হয়, আবার ব্যয়গুলো একসাথে যোগ করে আয়ের যোগফল থেকে মাইনাস করলে নিট মুনাফা পাওয়া যায়। তো তোমরা এইভাবে বাসায় বসে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমার আবারও তোমাদের কাছে আমার নির্দেশ থাকবে, সেটা হচ্ছে তোমরা বাসায় অঙ্ক করবে। তোমার সামনে পরীক্ষার্থী, সরকারের যে নির্দেশনা অনুযায়ী সরকারকে একটা নির্দেশনা দিয়েছে যে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দিয়েই পাশ করতে হবে, আর যেভাবেই হোক, যেরকম পরীক্ষা হোক পরীক্ষা দিতে হবে। অটো পাসের কোনো সুযোগ আর নেই। সুতরাং তোমরা বাসায় পড়াশোনা করবা। যদি ঈদের ছুটি হয়ে যায় তাহলে হয়তো ঈদের আগে এটি তোমাদের সাথে আমার ক্লাস শেষ হয়ে যাবে।
আর যদি সামনে সপ্তাহে ক্লাস হয় তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাসায় বসে পড়াশোনা করো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের তোমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।